তবে সব দেশের লোককে হারিয়ে তিনিই জিতবেন। অসভ্য লোক, তোর একতরফাই থাকবে, কোনোদিন দুতরফা হবে না। না থাক, আমি ওনার মতো খারাপ না, গার্লফ্রেন্ডের শোকে আজে বাজে বকছে। দোয়া করি একতরফা দুতরফা কনভার্ট হোক, আর ভাইয়া তাকে এসব কথা বলুক। আমি গাড়ি বাসার সামনে আসতেই তানহা গাড়ি থেকে নেমে সোজা হাঁটা দিল ঘরের দিকে। রোদের দিকেও তাকায়নি। তানহা তো আর ওনার মতো বেশরম না। আমি শুয়ে শুয়ে ভাবছি, রোদ ভাইয়া এটা কি বললো, কিভাবে বলতে পারলো? বুঝলাম মজা করেছে, তাই বলে এমন মজা? রোদ বিছানায় বসে হেসে চলেছে, হাসি ওর থামছে না। হায় রে গাধি, এখনো যদি না বুঝিস তবে আর কিভাবে বুঝাবো তোকে? আমি আমার বাচ্চার মা বানানোর প্ল্যান করছি আর তুই ব্যাকল হয়ে কিছুই বুঝিস না। এভাবেই কেটে গেছে অনেক দিন। আমি ভার্সিটি কোচিং পড়াশোনা নিয়ে অনেক বিজি হয়ে পড়েছি, আর রিশা তো আমাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করেই যাচ্ছে, আর আমি এড়িয়ে চলেছি, কারণ রোদ ভাইয়া বলেছে আমি যেন ওর আশেপাশে না যাই। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে না খেয়ে দৌড়চ্ছে ভার্সিটির জন্য। মা পেছন থেকে অনেক ডেকেছে, ক্লাস করছি কিন্তু কিছুতেই মন বসছে না, শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে, অনেক ক্লান্ত লাগছে, ঠিকমতো খাওয়া দাওয়া করি না, তাই হয়তো। আমি আবার স্যারের দিকে তাকিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে, চোখগুলো কেমন বন্ধ হয়ে আসছে, হাত পা অসাড় হয়ে আসছে, শরীর ঘাম দিচ্ছে, তবুও নিজেকে কন্ট্রোল করে রেখেছি। পাশের মেয়েটির নাম নিশু, ও আমার অবস্থা খেয়াল করে বলল, তানহা, আর ইউ ওকে? আমি কোনো রকমে বললাম আমার শরীর খারাপ লাগছে। নিশু সাথে সাথে দাঁড়িয়ে গেল। স্যার, তানহা অসুস্থ বোধ করছে। স্যার সাথে সাথে আমার সামনে এলো। আমি স্যারকে দেখে দাঁড়ানোর চেষ্টা করলাম, আস্তে করে দাঁড়িয়ে থপ করে পড়ে গেলাম নিশুর উপর। কয়েকবার চোখ মেলার চেষ্টা করে চোখ মেলতে পারিনি, তারপর কি হয়েছে মনে নেই। ফুল, তোর পায়ে ভালোবাসার শিকল পরিয়ে খুব শীঘ্রই আমার বুকের খাঁচায় বন্দি করব। এই যে বোকামিগুলো করছিস, আমার ভালোবাসা বুঝতে চাইছিস না, আমাকে এত কষ্ট দিচ্ছিস, তার জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে। রোদ আবার স্কেচ করছে। ওর স্কেচের বিষয় ফুল। ও ফুলের স্কেচ করছে। ওর ইচ্ছে ফুলকে একদিন সারপ্রাইজ দেবে, সবগুলো স্কেচ একসাথে দেখিয়ে। রোদের ফোন বেজে উঠল, অচেনা নাম্বার। রোদ ফোন রিসিভ করে, হ্যালো, আপনি রেদওয়ান রতুর? তানহার ভার্সিটি থেকে বলছি। আপনি ওর গার্জিয়ান বলছেন? হ্যাঁ, কেন, কি হয়েছে, কোনো সমস্যা? ইজ এভরিথিং ওকে? তানহা? তানহা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। ভার্সিটির মেডিকেল রুমে ট্রিটমেন্ট চলছে, আপনাদের আসতে হবে। সেন্সলেস? এখন কি অবস্থা? ট্রিটমেন্ট চলছে, আপনারা তাড়াতাড়ি আসুন। জি, এক্ষুনি আসছি। রোদ ফোন কেটে পকেটে রেখে তাড়াতাড়ি শার্ট পরে গাড়ির চাবি আর ওয়ালেট নিয়ে দৌড়ে বের হয়ে যায়। নিচে গিয়ে ফুলের মাকে ডাকে। ছোট মা, কই তুমি? ফুলের মা রান্নাঘরে ছিল। তিনি রোদের চিৎকার শুনে ঘাবড়ে যায়। রোদের কাছে এসে বলে, কি হয়েছে? রোদ নিজেকে সামলে স্বাভাবিক করে বলল, ছোট মা, ফুলের ভার্সিটি থেকে ফোন এসেছে, ফুল একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদের যেতে হবে। অসুস্থ? কি হয়েছে? সকালে নাস্তা করে যায়নি? কতবার বললাম মেয়েটাকে যদি কথা শোনে। ছোট মা, চিন্তা করো না, তুমি রেডি হয়ে ড্রাইভারের সাথে এসো। আমি গেলাম, রেডি করতে পারবো না, গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা তুই যা, আমি আসছি। মেয়েটাকে দেখিস বাবা। চিন্তা করো না, আমি যাচ্ছি। রোদ হন্তদন্ত হয়ে বের হয়ে গেল। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। ওর কেমন লাগছে শুধুমাত্র ও নিজেই অনুভব করতে পারছে। শরীর অবশ হয়ে পড়ছে, অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে গাড়ি চলছে না, নিস্তেজ হয়ে পড়েছে। জ্ঞান ফিরে চোখ খুলতেই মাথার উপর ঝুলন্ত ফ্যান আবিষ্কার করি। ফ্যানটা খুব দ্রুত ঘুরছে। হঠাৎ মনে হলো ক্লাসরুমে ঘটে যাওয়া ঘটনা। তখনই রোদ ভাইয়ার আওয়াজ কানে এলো। ফুল? চোখ ঘুরিয়ে দেখি রোদ ভাইয়া আমার দিকে কিভাবে চেয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চোখগুলো অনেক ক্লান্ত লাগছে। তাকে এমন কেন লাগছে, এমন হতাশ রূপে তাকে যে মানায় না। রোদ ভাইয়া ভাইয়া কিছুটা ঝুঁকে বিচলিত হয়ে বলল, হ্যাঁ বল, কষ্ট হচ্ছে, শরীর খারাপ লাগছে? না, আমি বাড়ি যাব, আমাকে নিয়ে চলো। তখনই মাকে দেখতে পেলাম, আমার হাত আলগা হয়ে গেল। তার মানে এতক্ষণ রোদ ভাইয়া আমার হাত ধরে রেখেছিল। ফুল, মা আমার, কেমন আছিস? তুই একদম আমার কথা শুনিস না। দেখ তো কি হাল করেছিস নিজের, কতবার বললাম খেয়ে যা। মা, আমি ঠিক আছি, ভাইয়া আমাকে বাড়ি নিয়ে চলো। রোদ ভাইয়া বললো 5 মিনিট সময় দে, নিয়ে যাব। তারপর ভাইয়া
উঠে ডক্টরের কাছে গেলেন। ভাইয়া এসে আমাকে উঠতে বললেন। বারবার আমাকে স্পর্শ করতে চেয়েও করছেন না। কোথাও তার বাজছে। কেন বাজছে? ভাইয়া যদি আমাকে বোনের চোখে দেখতো তবে নির্দ্বিধায় ধরতে পারতো। কাউকে পরোয়া করতো না। ভাই বোনের সম্পর্ক কাউকে পরোয়া করে না। আমি একা একাই হেঁটে চলেছি ধীরে ধীরে। মা আমার পাশেই হাঁটছেন, আমার এক হাত ধরে। রোদ ভাইয়া ড্রাইভ করছে, আমি আর মা পেছনের ছিটে। আমি মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছি। ডাক্তার কি বললো রোদ্দুর? মায়ের প্রশ্নের জবাব শুনতে আমি চোখ মেলে তাকালাম। তোমার মেয়েকে না খেয়ে থাকতে বলেছে, নিজের খেয়াল রাখতেও বারণ করেছে। ওকে সকাল বিকাল উঠতে বসতে মায়ের উপর রাখবা। না পারলে আমাকে বলবা, ঠিক মতো খাবে না, নিজের খেয়াল রাখবে না, ওকে বাসায় নিয়ে খাওয়ার ডোজ দিতে হবে। মা আমাকে আবার এত বকুনি দিল। সব রোদ ভাইয়ার দোষ। আমি ভাইয়ার দিকে তাকিয়ে ফুঁসছি। আমি বেডে শুয়ে আছি, সবাই এক এক করে আমাকে দেখতে আসছে। নিজেকে বড় কোনো রোগের রোগী মনে হচ্ছে। রাহাত এসে ফাজলামি করে গেল। এই ছেলেটা সিরিয়াস মোমেন্টেও ফাজলাম করতে ভোলে না। বাবা এসে আমার মাথায় হাত রাখলো। ফুল, কাজটাকে ঠিক করেছ? তোমাকে আমি বিশ্বাস করে তোমার দায়িত্ব দিয়েছি। বলেছি দুনিয়ার সব চিন্তা আমার উপর ছেড়ে দিয়ে নিজের যত্ন নিবে, কিন্তু এত অবহেলা কেন করছো? শরীরে এত দুর্বল যে গান হারিয়ে ফেলেছ, শরীরের উপর ব্যালেন্স রাখতে পারো নি। বাবাই সরি, আর এমন হবে না, সত্যি বলছি, প্লিজ রাগ করো না। ঠিক আছে, তবে কথা দিতে হবে, নিজের খেয়াল রাখবে। রাখলো। বাবাই কিছুক্ষণ গল্প করে চলে গেল। মা এত খাবার নিয়ে ঘরে ঢুকলো। দুটো ডিম সিদ্ধ, দুধ, ফ্রুটস। আবার আমার এগুলো দেখে অস্থির লাগছে। দুহাতে চোখ সহ মুখ ঢেকে বসে আছি, আর মা আমাকে খাওয়ার জন্য বলেই যাচ্ছে। ফুলমা, আমার এমন করে না, খেয়ে নে। দেখেছিস তো শরীরের কি অবস্থা? হ্যাঁ, আরো আহ্লাদ করে বলো। এত সুন্দর করে বললে তোমার মেয়ে শুনবে? একটা বড় লাঠি নাও, পেটানোর উপর রাখো, দেখবা কি সুন্দর কথা শুনে। রোদ ভাইয়া মাকে বলল। আমি তার কথা শুনে ভ্রু কুচকে তাকালাম। দেখো, মুখেই নিচ্ছে না ফাজিল মেয়েটা। মা আমায় ফাজিল বলল, তাও ভাইয়ার সামনে। দাঁড়াও, একটা লাঠি নিয়ে আসছি। ও খাবে না, ওর খাড় খাবে। তারপর ভাইয়া আবার টেবিলের ওপর থেকে বড় একটা কাঠের স্কেল নিয়ে এলো। এ তো সত্যি আমাকে মারতে চাইছে। আমার সামনে স্কেল নিয়ে এলো। ছোট মা, তোমার সামনে তোমার মেয়েকে কিভাবে মারি? আর তুমি থাকতেও আমাকে ভয় পাবে না। তুমি বরং খাবার রেখে চলে যাও, ওকে আমি দেখে নিচ্ছি। ও খাবে না, ওর খাড় খাবে। ঠিক আছে, তুই ওকে খাওয়া। না খেলে হাড্ডি ভেঙে ফেলবি, কোনো সমস্যা নেই। মা চলে গেল। তো গেল, আজরাইলের হাতে ছেড়ে গেল। তুমি কি সত্যি আমাকে মারবে? না, লাঠি দিয়ে আদর করব। লাঠি দিয়ে আবার আদর কিভাবে করে? সেটা তুই না খেলেই বুঝতে পারবি। কিরে, বুঝতে চাস? আমি ঢোক গেলে বললাম না। ভাইয়া ছুরি দিয়ে একটা ডিম কেটে দুখণ্ড করলো, তারপর লবণ মেখে আমার মুখের সামনে ধরলো। আমি অবাক হয়ে তাকে দেখছি, তার কাজ দেখছি। আমাকে পরে দেখিস, আগে হাঁ কর। আমার হাত আছে, আমি নিজেই খেতে পারবো। ভাইয়া চোখ পাকিয়ে বলল। যদি থাপ্পড় খেয়ে বয়রা না হতে চাস তবে হাঁ কর। আমি হাঁ করলাম। এভাবে দুটো ডিম আমাকে খাইয়ে দিল। আমি দাঁতে দাঁত চেপে খেয়ে নিলাম। তারপর বিভিন্ন ফ্রুটস আমাকে খাওয়াচ্ছে। একদিনেই আমাকে সুস্থ করে ফেলবে। এবার দুধের গ্লাস আমার মুখের সামনে ধরলো। সবকিছু সহ্য করতে পারলেও এক গ্লাস দুধ খাওয়া অসম্ভব। আমি গ্লাসের দিকে চেয়ে আছি। চোখ দিয়ে খেতে বলিনি, মুখ দিয়ে খেতে বলেছি। আমি কাঁদো হয়ে বললাম, দেখো, এতক্ষণ যা বলেছো সব শুনেছি, কিন্তু এক গ্লাস দুধ খাওয়া আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, অর্ধেক খাবি, অল্প অল্প করে। বেশি প্রবলেম হলে চোখ বন্ধ করে নাক ধর। নাও বেব, এখনো বাঁচনি। রোদের হাত থেকে বাঁচা এত সহজ? কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে। কখন? হা কর, পুরোটা শেষ কর। ভাইয়া প্লিজ, তুমি না অনেক ভালো, অনেক কিউট। তোমার জন্য আমি কত ভালো দোয়া করি। তুমি আমার সাথে এত নিষ্ঠুর হয়েও না, প্লিজ। ওকে ওকে, থাম। আগে বল, কি দোয়া করেছিস? কি দোয়া করেছি যাক বলেই দিই, তাহলে তো খুশি হয়ে ছেড়ে দেবে। আমি গড় করে বলে দিলাম, দোয়া করতেছে তোমার একতরফা খুব দ্রুত দোতরফা হয়ে যাবে। শেষে আমিও বলেছি, দেখবে খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। এবার প্লিজ আমাকে ছেড়ে দাও। হঠাৎ করেই রোদ ভাইয়ার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। মুখে হাসি ফুটে উঠেছে। কেমন করে হাসছে, ওর হাসি দেখে আমি ফিদা। এত সুন্দর করে কিভাবে হাসে? আচ্ছা যা, তোকে ছেড়ে দিলাম। খুব ভালো করে দোয়া করেছিস, কিন্তু এই আধ গ্লাস দুধের কি হবে? ছোট মাকে কি বলবো? ওয়াশরুমে গিয়ে ফেলে দিন। কিছু একটা ভেবে আমার আধ খাওয়া দুধের গ্লাস এক নিঃশ্বাসে খালি করে দিল। আমি হাঁ করে চেয়ে আছি। আমার মুখের খাওয়া, আমি আর কিছু বলতে পারছি না।
নেই, তোর কাজ শেষ, শুয়ে পড়। হয়তো আমার বিস্ময় তার চোখে পড়েনি। কিসের শুয়ে পড়? আমি চুপচাপ শুয়ে পড়লাম, চোখে এখনো সেই সিন ভাসছে। চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করে নিলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম রুমের লাইট অফ করে রুম থেকে বের হয়ে গেল। আমি আবার চোখ মেললাম। ওনার সব কাজ আমার মাথার উপর দিয়ে গেল। আমার প্রতি এত কেয়ার, আমার ছোট ছোট বিষয়গুলোর প্রতি এত নজর। আমি রোজ নতুন একজন মানুষকে আবিষ্কার করছি। আমার কেন জানি রোদ ভাইয়ার কেয়ার, বকুনি, শাসন সবকিছুই ভালো লাগে। রাহাতও আমাকে অনেক কেয়ার করতো, কিন্তু তাতে আমার এত ভালো লাগেনি। মাঝে মাঝে মনে হয় রোদ ভাইয়ার মতো কেউ একজন থাকতো যে আমার প্রতি এতটা কেয়ারফুল হবে, আমাকে ভালোবাসবে, আমার সাথে রাগ অভিমান করবে, প্রয়োজনে বকবে, আবার কেয়ারও করবে। আচ্ছা, সেটা রোদ ভাইয়া হলে কেমন হতো? ছি ছি ছি, আমি কি সব ভাবছি? ফুলের বাচ্চা ফুল, উনি তোর ভাই হয়, ভাই, ভুলে যাস না। অসুস্থ হয়ে মাথা কি গেছে? আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। যাই হোক, রোদ ভাইয়ার যে বউ হবে সে অনেক লাকি হবে। শাওরিন ফ্রেন্ডকে দিয়ে নতুন সিম এনেছে। উদ্দেশ্য কণ্ঠ চেঞ্জ করে রাহাতকে ফোন করবে। রাত ভাইয়া, দাঁড়াও, আজ তোমাকে একটু ধোলাই দেব। তুমি এত বড় মাথা মোটা, তোমার ওই মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করে। শাওরিন দোয়া পড়ে নিল। যতই বলুক, যদি ধরা খায় তবে ওর রাহাত ভাই ওকে কাঁচা খেয়ে ফেলবে। রাহাত ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। তখনই ফোন বেজে উঠল। ফোন পিক করে, হ্যালো, কে বলছেন? আমি কি জেনে লাভ নেই, কিছু কথা বলার আছে, বলেই ফোন রেখে দেব। তা বলে ধন্য করুন, কিন্তু পরিচয় তো দিবেন। আপনি কি বড়া? বলছি তো, নাম জেনে কাজ নেই, যেটা বলছি সেটা শোনেন। আচ্ছা, বলুন। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, একটু সুন্দর হয়েছেন বলে কি মেয়েদের নাকের দড়িতে ঘোরাবেন? দেখুন, আজকাল গার্লফ্রেন্ড বানানো কোনো ব্যাপার না, আর হাজার হাজার গার্লফ্রেন্ড বানানোর মধ্যে কোনো বীরত্ব নেই। এসব করে সময় নষ্ট না করে যার সাথে সারা জীবন থাকবেন তাকে খোঁজেন, তাকে বুঝুন। ফ্লার্ট আর পিওর লাভের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যাদের সাথে ফ্লার্ট করেন তারা আপনাকে আপনার বিপদে ছেড়ে চলে যাবে। আপনি ধরে রাখতে চাইলে আপনার হাত কেটে দিয়ে চলে যাবে। কিন্তু যে আপনাকে সত্যিকারের অর্থে ভালোবাসে সে আপনার হাজার বিপদেও আপনাকে ছেড়ে যাবে না। আপনি চাইলেও ছাড়তে পারবেন না, ফেভিকল আঠার মতো লেগে থাকবে। তাই এসব করে সময় নষ্ট না করে আপনার পাঁজরের হাড়কে খোঁজেন। পাঁচরের হার? আপনি এটাও জানেন না স্বামীর পাঁজরের হাড়ের দিয়ে স্ত্রী তৈরি হয়? ও তাই নাকি? জি, এই যুগে এত সহজ সরল হলে হয় না। মানুষের মন বোঝার চেষ্টা করুন, স্পেশালি মেয়েদের। সে যেই হোক না কেন, আপনার আশেপাশে কেউ হোক, আপনাকে ভালোবাসে, আপনার সাথে থাকতে চাই এমন মানুষটাকে খুঁজে বের করুন। আমার কথা ফালতু মনে হচ্ছে, তাহলে আপনার আশেপাশে এমন কাউকে দেখুন কি যে কি না সত্যি করেই প্রেমে পড়েছে, কাউকে ভালোবাসে, তাকে দেখুন, তার অনুভূতিগুলো দেখুন, তবে বুঝতে পারবেন সত্যিকারের ভালোবাসা কতটা শান্তি দেয়। যেদিন আপনি প্রেমে পড়বেন সেদিন বুঝবেন ভালোবাসা কতটা সুখ শান্তি আছে, কষ্টও আছে। যে ভালোবাসার কষ্ট নেই সে ভালোবাসার মজা নেই। যাই হোক, দোয়া করি আপনি আপনার ভালোবাসা মানুষটাকে একটু বুঝবেন, তাকে ভালোবেসে জীবনে পরিপূর্ণ করুন। বলেই খট করে ফোন কেটে দিল। শাওরিন জোরে জোরে শ্বাস নিচ্ছে। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল। রাহাত তখনও কানে ফোন রেখে দিল, সরায়নি। রোদকে হাতে ট্রে নিয়ে আসতে দেখে কান থেকে ফোন নামায়। তারপর ভাইকে পর্যবেক্ষণ করে। সে তো ফুলের প্রেমে ডুবে মরছে, ফুলকে ভালোবাসে। কত খুশি ওর ভাই। ফুলের অসুস্থতার সময় ওর কত খেয়াল রাখছে, ফুলের জন্য কত চিন্তিত, ফুলের কত কেয়ার করে। রাহাত মেয়েটার কথা ভাবছে। মেয়েটা ঠিকই বলছে, এভাবে 2-4 দিন মেয়েদের সাথে চক্কর না চালিয়ে যাকে নিয়ে সারা জীবন থাকবে তাকে বেছে নিক, কিংবা তার জন্য নিজের ভালোবাসা জমিয়ে রাখুক। আরে রোদ্দুর, তুমি তো দেখছি প্লেট খালি করে এনেছো। তোমাকে এত মানে জানতাম না তো। ফুলের মা ট্রে নিতে নিতে বললেন। রাহাত বলল, মান্য করে না, ভয় পায়। ভয়? ভাইয়াকে তানহা অনেক ভয় পায়। যাক, আমার মেয়ের ভাগ্যটা অনেক ভালো, তোদের মতো দুটো ভাই পেয়েছে। তোরা ওকে বোন হিসাবে অনেক ভালোবাসা দিয়েছিস। রাহাত রোদের দিকে চেয়ে হাসছে। পারলে মেঝেতে বসে হাত পা ছড়িয়ে জোরে জোরে হাসতো, কিন্তু তার উপায় নেই। রোদ রাহাতের দিকে চেয়ে অস্পষ্ট স্বরে বলল, বোন? হায় রে শাশুড়ি মা, তুমি আমার মন বুঝলে না। আমি যাকে নিজের বাচ্চার মা বানাতে চাই তাকে তুমি বোন বানাচ্ছ।
7 দিন পর আজকে আমি ভার্সিটি যাচ্ছি। বাসার কেউ আমাকে এতদিন ভার্সিটিতে যেতে দেয়নি, বিশেষ করে রোদ ভাইয়া। এই 7 দিন ভাইয়া আমার অনেক খেয়াল রেখেছে, যেন আমি ছোট্ট একটা বাচ্চা। যাই হোক, বেবি পিঙ্ক কালার চুড়িদার পরেছি, কানে ছোট্ট ঝুমকা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, গোলাপি রঙের লিপস্টিক, হাতে ঘড়ি, চুলগুলো ছাড়া, কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে রোদ ভাইয়াকে দেখতে পেলাম। ভাইয়া হাতা কাটা শ্যাওলা রঙের টি শার্ট আর সাদা 3/4 প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। বরাবর রুম হয় তাকে চোখে পড়ে গেল, কিন্তু এভাবে তাকানোর কারণ কি? আমি আগাতেই বলল, ভার্সিটি যাচ্ছিস না বেড়াতে? চুল বাঁধ, নয়তো কাঁচি দিয়ে কেটে আমার মতো করে দেবো। আমি ভয়ে ঠকিলাম। ওনাকে দিয়ে বিশ্বাস নেই, কেটেও ফেলতে পারে। আসলে ভাইয়া শাওয়ার নিয়েছি তো, তাই আর কি। এত সকালে কে শাওয়ার নিতে বলেছে? নিয়েছিস ভালো কথা, ড্রাই করে নিতে পারিসনি? গাড়ি থেকে নামার সময় চুল বেঁধে বের হবি। আমি মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা। ভার্সিটি যেতেই ঋষাদ ভাইয়া এগিয়ে এলো। রোদ ভাইয়া এই ছেলের দূরে থাকতে বলেছে, তাই দূরে থাকি। রোদ ভাইয়ার কথা আমার অমান্য করতে ইচ্ছে করে না। হেই তানহা, তুমি নাকি অসুস্থ ছিলে? এখন কেমন আছো? আমি ওনার দিকে না তাকিয়েই হাঁটা অবস্থায় বললাম, ভালো। তুমি এমন কেন? আমার সাথে কথা বলতে চাও না কেন? আমার ইচ্ছে করে না, তাই। কেন ইচ্ছে করে না? আমি দাঁড়িয়ে গেলাম। ওনার সাথে কথা বলার প্রয়োজন, নয়তো এভাবেই পিছিয়ে পড়ে থাকবে। সরি রোদ ভাইয়া, আমি জবাব দিলাম। ইচ্ছে কেন করবে? কারণ আমি তোমাকে ভালোবাসি। এই প্রথম কেউ আমাকে ভালোবাসি বলেছে। আমার অন্য মেয়েদের মতো হৃদয়ে শিহরণ জাগার কথা, কিন্তু আমার প্রচন্ড রাগ হচ্ছে। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভালোবাসা বলতে কিছুই নেই। আমার বাবা মাও ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু কয়েক বছর যেতেই বাবা অন্য মহিলায় আসক্ত হয়ে গেল। ছোট্ট একটা মেয়ে থাকা সত্ত্বেও সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। এলোমেলো হয়ে গেল সেই ছোট্ট মেয়ের জীবন। অন্যের বাড়িতে অবহেলা পেয়ে পেয়ে বড় হলো। একে ভালোবাসা বলে? এই ভালোবাসা আরো একটা ছোট্ট ফুলের জন্ম দেবে, সেও অন্যের দয়া নিয়ে বাঁচবে। ঘৃণা করি আমি ভালোবাসাকে। আমি ঋষাদকে বললাম, তো কি তুমিও আমাকে ভালোবাসবে? মগের মূল্যক নাকি? আর তাছাড়া কেন রাজি হব? রাজি হওয়ার দুটো কারণ থাকে, এক টাইম পাস, দুই বিয়ে। কিন্তু আমার কাছে টাইম পাস করার মতো টাইম নেই। আর বিয়ে সে আমার বাসায়, আমার বিয়ের তোড়জোড় চলছে, সো কোনো রিজন নেই। কিছুটা অবাক হয়ে ততলিয়ে বলল, বিয়ের তোড়জোড় চলছে মানে? আপনার এই এত বড় মাথায় এই ছোট্ট কথা ঢোকে না? অবশ্যই ঢুকেছে। আর আপনি যা ভাবছেন ঠিক ভাবছেন। আশা করি আমাকে বিরক্ত করে নিজের সময় নষ্ট করবে না। বিরক্তি নিয়ে চলে এলাম। তারপরে 2 দিন ভালো কাটলেও তারপর শুরু হলো ঋষাতের সাচরামি। আমার হবু স্বামীকে দেখতে চায়, তবেই বিশ্বাস করবে। এখন আমি স্বামী পাবো কোথায়? রোদ ভাইয়াকে বলার সাহস হলো না, তাই রাহাতকে সব খুলে বললাম। আমাকে নিশ্চিন্তে ভার্সিটিতে যেতে বললো। 2টো ক্লাস করার পর রাহাতের ফোন এলো। আমি ক্লাসরুম থেকে বের হয়ে রাহাতের সামনে যেতেই রাহাতের সাথে রোদ ভাইয়া। লাল টি শার্টে লাল রাজপুত্র লাগছে, কিন্তু আপাতত রোদ ভাইয়াকে দেখে আমার কলিজে শুকিয়ে যাচ্ছে। হারামিটা রোদ ভাইয়াকে সাথে নিয়ে এসছে, এই ওর সমাধান। রোদ ভাইয়া জানতে পারলে আমাকেই থাপড়ানো শুরু করবে। আমি রাহাতের দিকে ইশারা করতেই ও ইশারায় রিল্যাক্স হতে বলল, কিন্তু আমি রিল্যাক্স হতে পারছি না। ওভাবেই দাঁড়িয়ে আছি। রাহাত কি করতে চাইছে বুঝতে পারছি না। ওদের সাথে ক্যান্টিনে বসে আছি, তখনই ঋষাদকে দেখতে পেলাম, আমাদের দিকে আসছে। আমি রাহাতকে ইশারা করলাম। রাহাত ঋষাদকে দেখে কিছু একটা ভাবছে। রোদ ভাইয়া কেমন চুপচাপ আছেন, এত চুপ থাকার কারণ খুঁজে পাচ্ছি না। ঋষাদ সামনে এসে দাঁড়ালো। রোদ ভাইয়া আর রাহাতকে পর্যবেক্ষণ করছে, হয়তো অপরিচিত লাগছে। আমাকে জিজ্ঞেস করলো, এরা কে? আগে দেখছি বলে তো মনে হচ্ছে না। রোদ ভাইয়া ঋষাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আমি বললাম, ওরা আমার মেহমান। রাহাত উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, কে ইনি? সিনিয়র? হাই ভাইয়া, আমি রাহাত, তানহার কাজিন আর বেস্ট ফ্রেন্ডও। আর ইনি হলেন তানহার উর্বি। রাহাতের কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকালাম। ভেতরে আবার হেঁচকি উঠে গেছে। আমি রোদ ভাইয়ার দিকে তাকাতেই দেখি উনিও আমার মতো ভেকাচাকা খেয়ে গেছেন। আমি রাহাতের হতবুদ্ধি দেখে অবাক। শেষে রোদ ভাইয়াকে উঠবি বানিয়ে আমাকে উদ্ধার করতে এসছে, না ডোবাতে চাইছে। ঋষাদ আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। সত্যি তোমার উঠবি? আমি একবার রোদ ভাইয়ার দিকে, একবার রাহাতের দিকে চাইলাম। রাহাত আমাকে ইশারা করলো হ্যাঁ বলতে। আমি
রিশাতের দিকে তাকিয়ে দেখি উনি সন্দেহ নিয়ে আমার দিকে চেয়ে আছে। না, তার সন্দেহ বাড়তে দেওয়া যাবে না। তাই আমি মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি বলে উঠলাম, হ্যাঁ। আমি আর রোদ ভাইয়ার দিকে তাকানোর সাহস পেলাম না। মনে মনে রাহাতকেই ইচ্ছে মতো গালি দিচ্ছি। রিশাদ রোদ ভাইয়ার সাথে হ্যান্ডশেক করে ব্যস্ততা দেখে চলে গেল। আমি রাহাতের মাথায় মেরে বললাম, কি হলো? তোকে হেল্প করলাম, আমার কাজ শেষ, আমি এখন যাই, আমার কোচিং আছে, তুই ভাইয়ের সাথে আসিস। রাহাত আমাকে আজরাইলের হাতে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।